নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকে, যেটা তোমরা হয়তো অনেক অপেক্ষা করছো। সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের নতুন সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি মেজর পেপারের সাজেশন। তো হিস্ট্রি তোমাদের যে সিলেবাসটা পড়ানো হচ্ছে নতুন সিলেবাসে, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু 6th সেঞ্চুরি BCE। এই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে সাজেশন আজকে দেব। তো প্রসঙ্গত বলে রাখি যে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে এখনো পরীক্ষার ডেট দেয়নি, কিন্তু ইন্টারনাল পরীক্ষাগুলো কলেজগুলোতে নিতে শুরু করেছে। অর্থাৎ তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দেবে। তোমরা পড়াশোনা করে যাও, ঠিক আছে? তো আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দেবে এবং তোমরা পরীক্ষা দেবে। তো ওদের ইউনিভার্সিটির কিছু সমস্যার কারণে ডেটটা দিতে পারেনি। তো যাই হোক, তোমরা পড়াশোনা করে যাও। তো এবং পড়াশোনা শুধু করবে তা না, প্র্যাকটিস করে যাও। যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। আশা করছি তোমরা এর মধ্যে কমন পাবে। তো আরেকটা কথা বলি, তোমাদের এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি অনলাইন এবং অফলাইন দুটো মোডেই টিউশন পড়াই। তো তোমরা যদি কেউ পড়তে ইচ্ছুক হও অনলাইন বা অফলাইনে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো প্রশ্ন নিয়ে, কোনো প্রশ্ন বিষয়ক যদি জিজ্ঞাসা থাকে, সাবজেক্টিভ প্রশ্ন, তাহলেও তোমরা আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো। আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওই নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যে কোনো বিষয়ে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? ইতিমধ্যেই তোমরা জানো যে 5th সেমিস্টার এক্সাম হয়েছে এবং 3rd সেমিস্টার এক্সাম হয়েছে। সেই এক্সাম অনুযায়ী অনেক বেশিরভাগ সাজেশন আপলোড করা আছে। তোমরা জানো যে হুবহু তোমাদের আমি কমন দিয়েছি, শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন। যদিও শর্ট কোশ্চেনটা আমি ইউটিউবে আপলোড করি না। যদি কেউ শর্ট কোশ্চেন পার্সোনালি নিতে চাও সাজেশন, সেখানেও পাওয়া যায়। আমার কাছে সাজেশন পাওয়া যায়। তো সেক্ষেত্রে শর্ট এবং বড় দুটো ক্ষেত্রেই কিন্তু কমন এসেছে, ঠিক আছে? এবং বিগত বছরগুলোতেও যারা আমার চ্যানেল ফলো করে তারা দেখেছেন যে কিভাবে কমন এসেছে, ঠিক আছে? অনেক পেপারে 100%ই কমন চলে এসেছে, সমস্ত প্রশ্নগুলোই কমন। তো এবছরের 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টারে একই অবস্থা হয়েছে। তো আশা করছি তোমরাও ভালো কমন পাবে এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করো, ঠিক আছে? যাই হোক, বেশি কথা বলবো না, তোমরা ভালো করে পড়াশোনা করো, এগুলোকে প্র্যাকটিস করো। আশা করছি তাহলে তোমরা খুব ভালো এক্সাম দিয়ে তোমরা আসবে, ঠিক আছে? যাই হোক, শুরু করা যাক। দেখো, তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী 5টা করে ইউনিট রয়েছে, 5টা করে অধ্যায় রয়েছে। সেই 5টা ইউনিটের পর আমি অধ্যায় অনুযায়ী যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নতুন সিলেবাস অনুযায়ী, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়েছি। এখানে দেখবে স্টার মার্কসের প্রশ্ন আছে, কিছু স্টার মার্কসের প্রশ্ন আছে, আর যেগুলো স্টার মার্কসের প্রশ্ন নয় সেগুলো এক্সট্রা প্রশ্ন হিসেবে দেওয়া আছে। স্টার মার্কসের প্রশ্নগুলো হচ্ছে কমপ্লিটলি সাজেশনের প্রশ্ন, সেগুলো খুব ভালো করে যাবে। আর যেগুলো স্টার মার্কস নেই সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে। যেমন তোমার বিগত সেমিস্টার পরীক্ষাগুলো হলো বেশিরভাগই কিন্তু স্টার মার্কসের প্রশ্নগুলো থেকেই কমন এসছে। তোমরা যেহেতু নতুন সিলেবাসের মধ্যে পরীক্ষা দিচ্ছ, সেহেতু তোমরা এতটা রিস্ক নিও না। তোমরা এগুলো অন্তত পক্ষে একটু ভালো করে দেখে যেও, ঠিক আছে? একবারই ছেড়ে দিও না। যাই হোক, ইউনিট 1-এ 1 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান হিসেবে প্রত্নতত্ত্বের গুরুত্ব নির্ণয় করো। এই প্রশ্নটা আবার বিভিন্নভাবে আসতে পারে, যেমন প্রাচীন ভারত ইতিহাস রচনার পুনর্নির্মাণে লেখমালার মূল্যায়ন করো, অর্থাৎ একটা পয়েন্টস তুলে দিল। অথবা দিতে পারে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে মুদ্রার ভূমিকা মূল্যায়ন করো। এইভাবে প্রশ্নটা একটা পয়েন্টস আকারে তুলে দিতে পারে। অথবা কমপ্লিটলি এরকম প্রশ্ন দিতে পারে যে প্রত্নতত্ত্বের গুরুত্ব কি। বুঝেছো? যদি প্রত্নতত্ত্বের গুরুত্ব দেয় তাহলে 10 দেবে,
আর যদি লিপি দিয়ে দেয় বা মানে লিপি বা অথবা তোমাদের মুদ্রা দিয়ে দেয় তাহলে 5 করে দিতে পারে। 2, প্রাচীন ভারতের ইতিহাস বর্ণনায় বিদেশি পর্যটকদের বিবরণীর মূল্যায়ন করো। এই প্রশ্নটা 5 নম্বর এবং 10 নম্বর দুটো হিসেবেই করে যাবে এবং এটা অবশ্যই স্টার মার্কসের প্রশ্ন, ভালো প্রশ্ন। 3, প্রাচীন ভারতের ইতিহাসে দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এটাও স্টার মার্কসের প্রশ্ন, এটাও কিন্তু তোমরা 5 বা 10 হিসেবে করে যাবে। 4, ভারতে ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি অফ ডাইভার্সিটি, এ নিয়ে একটা কিন্তু প্রশ্ন তোমাদের এই টপিক থেকে থাকতে পারে, সম্পর্কে একটা প্রবন্ধ লেখে, এটা মোটামুটি তোমরা করে যাবে এবং এটা 10 নম্বর মতো করেই পড়ে যাবে, কারণ এর ভেতর থেকে পয়েন্টস দিয়েও কিন্তু পয়েন্টসগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। ইউনিট 2 1 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নটা 5 নম্বর হিসেবে দিলে এটা দেবে। যদি 10 নম্বরের দেয় তাহলে প্রশ্নটা 5 হোক 5-এও এটা ফেলতে পারে বা 10-এও ফেলতে পারে। তাহলে এরকম দেবে যে নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনশৈলীতে কি কি পরিবর্তন ঘটেছিল। ঠিক আছে, এই প্রশ্নটা আবার এইভাবে লেখা যায় যে নব্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, তো যেভাবেই দেখ তোমরা এটা কিন্তু 10 নম্বর মতো করে রাখবে। 2, নব্যপ্রস্তর যুগের বিখ্যাত প্রত্নকেন্দ্র হিসেবে মেহেরগড়ের মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা প্রশ্নটা এরকম সোজা সাপটা দিতে পারে যে মেহেরগড় সংস্কৃতি বিষয়ে একটা সংক্ষিপ্ত টিকা লেখো। বুঝেছো, এটা কিন্তু তোমরা 10 নম্বরের মতো করে যাবে। মেহেরগড় সংস্কৃতি নিয়ে একটা টিকা যদি আসে তাহলে 5 দেবে, আর যদি বৈশিষ্ট্যগুলো দেয় এটা 5 বা 10 দুটো হিসেবেই দিতে পারে। 3 নম্বর, ভারতে প্রস্তর যুগের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা 5 বা 10 দুটো হিসেবেই করে যাবে। 4 নম্বর, বিবর্তনের মধ্যে, এবং এই 3 নম্বর প্রশ্নটা যেটা বললাম ভারতের প্রস্তর যুগ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এবছরের জন্য এবং এটা স্টার মার্কসের প্রশ্ন, ভালো করে করে যাবে। 4, বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে কিভাবে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়েছিল। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন এবং এটা অবশ্যই খুব ভালো করে করে যাবে, স্টার মার্কসের প্রশ্ন। 5, ভারতের প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগের মধ্যে তুলনামূলক আলোচনা করো, অথবা প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা 5 নম্বর হিসেবে দিতে পারে নতুন সিলেবাস অনুযায়ী। নেক্সট আমরা ইউনিট 3-তে যাব, মানে তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ে তোমাদের যেটা পড়ানো হয় সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। তো এই জায়গা থেকে আমি 3টে প্রশ্ন সিলেক্ট করেছি। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা তোমাদের 10 নম্বর হিসেবে তোমরা করে যাবে। এই প্রশ্নটা তোমাদের আরেকটু বলে রাখি, এই রকম ধরনেরও দিতে পারে, মনে রাখবে যেটা এখানে লেখা হয়নি, যে হরপ্পার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা এমন ভাবে তৈরি করবে যে এভাবে লেখা যায়, বা হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তখন কিন্তু 2-1টা পয়েন্ট এক্সট্রা, শুধুমাত্র বৈশিষ্ট্য যদি পয়েন্ট দেয়, নগর পরিকল্পনার পার্টটা বেশি করে আলোচনা করতে হবে, আর কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাকে এখানে ইনপুট করতে হবে। যদি বৈশিষ্ট্য দেয়, যেমন প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা কিনা, ঠিক আছে, তাম্রপ্রস্তর যুগের সভ্যতা কিনা, এই যে পয়েন্টস গুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে, তাহলেই কিন্তু তোমরা অ্যান্সারটা কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, তো এটা বুঝতে পেরেছো প্রশ্নটা নিয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে। 2, হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা 10 নম্বরের মতো আসতে পারে। এই প্রশ্নটা আরেক ধরনের প্রশ্ন দেয় অনার্সে, যে পরিবেশগত কারণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা দিতে পারে। আবার এরকমও দিতে পারে, হরপ্পা সভ্যতার পতনের প্রাকৃতিক বিপর্যয়গুলি কতদূর দায়ী ছিল। অর্থাৎ হরপ্পা সভ্যতার কারণে যে পয়েন্টস গুলো রয়েছে সেই পয়েন্টস গুলোতে কিন্তু বিভিন্ন পয়েন্টস গুলো তোমাকে ভালো করে পড়ে যেতে হবে, যেমন প্রাকৃতিক বিপর্যয়, তারপরে বৈদেশিক আক্রমণ, এই সমস্ত বিষয়গুলো পড়ে যেতে হবে। যে কোনো একটা কিন্তু পয়েন্টস তুলে দিয়ে প্রশ্ন দিতে পারে। নেক্সট হচ্ছে, এটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে হরপ্পা সভ্যতার পতনটা, এটা স্টার মার্কসের প্রশ্ন, হয় 5 বা 10 আসতে পারে।
3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্যের অবস্থা সম্পর্কে তুমি কি জানো? এটা কিন্তু 5 নম্বর হিসেবে আসার সম্ভাবনা রয়েছে। আর একটা প্রশ্ন হরপ্পা সভ্যতা থেকে বলে রাখি, আমি দিইনি, তোমরা একটু দেখে যেও, হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব, হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব বা বিস্তৃতি, এই প্রশ্নটা একটু তোমরা দেখে যেও। ইউনিট 4, আর্যদের আদি বাসভূমি সংক্রান্ত বিতর্কটি আলোচনা করাটা মোটামুটি দেখে যাবে। 2, বৈদিক সমাজে নারীদের অবস্থান পর্যালোচনা করো, অথবা পরবর্তী বৈদিক যুগে সমাজে নারীদের অবস্থান আলোচনা করো। এই প্রশ্নটা 10 হিসেবে করে যাবে। এই প্রশ্নটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবছরের জন্য। 3 নম্বর, ঋগ্বৈদিক যুগে সামাজিক ও অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করো। প্রশ্নটা আরো এভাবে আসতে পারে, বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা, মানে বৈদিক যুগ অর্থনৈতিক অবস্থা মানে কিন্তু সেখানে ঋগ্বৈদিক যুগে অর্থনীতি, পরবর্তী বৈদিক যুগ অর্থনীতি দুটোই লিখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। অথবা আনুমানিক 1300 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তীকালীন সময়ে বৈদিক আর্যদের অর্থনৈতিক জীবন কিভাবে বিবর্তিত হয়েছিল। তার মানে এখানে বৈদিক যুগের অর্থনীতি বলছে, এখানে ঋগ্বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ দুটো পাঠ করে লিখবে। নেক্সট হচ্ছে, এবং এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য, স্টার মার্কসের প্রশ্ন, প্র্যাকটিস করে যাবে। 4 নম্বর প্রশ্ন, ভারতের ঋগ্বৈদিক যুগের মানুষের ধর্মীয় জীবনযাত্রা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, চতুরাশ্রমের উপর একটি টিকা রচনা করো। এটা কিন্তু 5 নম্বর হিসেবে করে যাবে, স্টার মার্কসের প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, সভা এবং সমিতির উপর একটি টিকা লেখো। এটাও কিন্তু স্টার মার্কসের প্রশ্ন, ভালো করে যাবে। 7 নম্বর, বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এই প্রশ্নটা কিন্তু 5 নম্বর হিসেবে করে যাবে। 9, সিন্ধু সভ্যতা বৈদিক সভ্যতার মধ্যে পার্থক্য লেখো। আর একটা নতুন সিলেবাস অনুযায়ী যে বৈদিক যুগের যোগ চর্চা সম্পর্কে টিকা লেখো। এটা কিন্তু তোমাদের 5 নম্বর হিসেবে আসতে পারে, যোগ চর্চাটা, এটাও কিন্তু ভালো করে পড়ে যাবে। তো এটা নতুন সিলেবাসে তোমাদের ঢুকিয়েছে, মানে যোগ চর্চাটা তোমরা ভালো করে এটা করে যাবে। বৈদিক যুগ থেকে একটু বেশি প্রশ্ন তোমাদের হলো, স্টার মার্কস এবং এক্সট্রা প্রশ্ন, তার কারণ বৈদিক যুগের সিলেবাসটাও দেখবে বড় আছে, তোমরা সিলেবাসটা দেখবে। লাস্ট ইউনিট তথা 5 ইউনিট 5, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এত ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 নম্বর প্রশ্নটা বলবো, তো এটা খুব ভালো করে যাবে। যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনের আর্থসামাজিক পটভূমি ব্যাখ্যা করো। প্রশ্নটা এইভাবেও দেয় যে বৌদ্ধ জৈন ধর্মের উত্থানের পটভূমি আলোচনা করো। এই প্রশ্নটা পুরো 10 নম্বরের মতো পড়ে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে এটা। 2, তুমি কেন বৌদ্ধ ধর্মকে একটা প্রতিবাদী ধর্ম বলে মনে করো। এটা 5 নম্বর হিসেবে করে যাবে, জাস্ট এটা মোটামুটি করে যাবে। 3, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি বিবৃত করো। দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব ভালো করে যাবে, স্টার মার্কসের প্রশ্ন। আর 4 নম্বর, জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা একটু এটা ভালো করে যাবে, এবং স্টার মার্কসের প্রশ্ন। আর তার সাথে সাথে তোমাদের একটু বলে রাখি, মহাবীরের জীবনী, এটা একটু তোমরা ভালো করে বইয়ে দেখবে, খুব সুন্দরভাবে আছে, তোমরা মহাবীরের জীবনীটা একটু দেখে যেও, যদি বাই চান্স চলে আসে তাহলে তোমরা লিখতে পারবে। তো আমি যে সাইসেন ভিত্তিক প্রশ্নগুলো দিলাম সেগুলো প্রথম সিলেবাস যেহেতু তোমাদের, সেহেতু তোমাদের আরো হয়তো কম দিতে পারতাম। দেখবে আমি আগের সেমিস্টারগুলোতে বা বিগত সেমিস্টারগুলোতে আমি যে সাইসেন দিয়েছি সেখানে 13-14টা করে আছে এভারেজ, আর টোটাল প্রশ্ন 20টা আছে এক্সট্রা। কিন্তু তোমাদের প্রশ্নগুলো একটু হয়তো বেশি দিলাম, কারণ নতুন সিলেবাস, বুঝতে পারছো, 2-4টা একটু বেশি দিতেই হবে। সেক্ষেত্রে তোমরা স্টার মার্কসের গুলো একটু ভালো করে পড়ে নাও, আর যেগুলো আমি বললাম যে এগুলো একটু ভালো করে দেখবে তোমরা, সেগুলো একটু দেখে নেবে। যেগুলো টাইপের মধ্যে নেই সেগুলো একটু, যেগুলো আমি দেখতে বললাম একটু দেখে নিও, তাহলে আশা করছি তোমরা কমপ্লিটলি খুব ভালো পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা আমার চ্যানেলটি ফলো করতে থাকো। যদি তোমরা উপকৃত হও অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং আমার চ্যানেল তৈরি করা হয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুবিধার্থেই, এবং তোমাদের সুবিধার্থে এটা করা হয়েছে যাতে তোমরা পরীক্ষাগুলো ঠিকঠাক তোমরা দিতে পারো, কলেজ লেভেলের পরীক্ষাগুলো। আর একটা বিষয়, যদি কেউ শর্ট কোশ্চেনে সাজেশন নিতে চাও অবশ্যই তোমরা অবশ্যই এটা পেড কোর্স আর কি, তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো।
আর পরবর্তী সেমিস্টার থেকে অবশ্যই যদি পড়তে চাও অনলাইন বা অফলাইনে, অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। যাই হোক, তোমাদের প্রতি বেস্ট অফ লাক রইল। অবশ্যই তোমরা ভালো করে পরীক্ষা দেবে আশা করছি, এবং তোমরা প্র্যাকটিস করতে থাকবে। যাই হোক, ভালো থেকো। থ্যাংক ইউ।